যদি তুমি তোমার স্বপ্নকে সত্যি করতে চাও তাহলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে। তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে। তোমার ইচ্ছাশক্তি শক্তিশালী হলে তুমি সবকিছুই অর্জন করতে পারবে। এর জন্য কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে বারান্দা বাগানে শুভেচ্ছা জানাচ্ছি একদম লাল নয়নতারা থেকে। তো এখানে দেখলাম অনেকগুলো বীজ হয়েছিল। তো আমি যখন ২-১টা বীজ আর কি পেকে যায় তখন কিন্তু আমি এভাবে ১টা-২টা করে বীজ আর কি তুলে ফেলি। তো বীজগুলো তুলে তারপর আমি রেখে আসছি। তো এভাবে কিন্তু অনেকগুলো বীজ আমি জমিয়ে রেখেছি। এরপর হলুদগুলো কিন্তু আমি বাইরে রোদে দিয়ে দিয়েছি। আর এখন দেখেন কি করতেছি। আসলে আজকে চিন্তা করছিলাম যে খুব সুন্দর করে একটু সকালবেলা চিতই পিঠা বানাবো। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি কি করেছি আর কি, রাতের ভাতটা যে ছিল সে ভাতটা আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সে ভাত আর আমি ওইদিন যে পিঠা বানিয়েছিলাম, তো কাইটা করতে গিয়ে আর কি একটু পরিমাণে বেশি করে ফেলেছিলাম। তো সেখান থেকে অল্প পরিমাণে কিছুটা গোলা ছিল। তো সেটাও আমি নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ২ টা মিক্স করে সকালবেলা আর কি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, লবণ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম। তো চিন্তা করতেছিলাম যে অনেককে দেখি যে ভাত দিয়ে খুব সুন্দর করে চিতই পিঠা বানায়। তো এ কারণে না আমিও আর কি এটাই ট্রাই করার জন্য আর কি সবকিছু রেডি করে নিলাম। দেখা যাক কি হয়। আর আমি কিন্তু মেশিনে কাপড়টাও দিয়ে দিয়েছিলাম। তো কাপড়গুলো যেহেতু ধোয়া হয়ে গিয়েছে, এগুলো এখন আমি বারান্দায় রেখে আসবো। যেহেতু খোলাটা বসিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় রাত ১টা আর আমি ভয়েস ওভার করছি। এত বড় একটা রাত। তো এত রাতেও দেখেন কত বড় একটা গাড়ি মনে হয় বাসার নিচে দিয়ে গেল। গাড়ি তো গেল না, মনে হচ্ছে যে একটা ট্রেন গেল। এত ঝকর-মকর শব্দ। তো আসলে মাঝে, মাঝে ভয়েস দিতে গিয়ে এত খারাপ লাগা কাজ করে। যাই হোক, আমি এখন কাপড়-চোপড়গুলো বারান্দায় রেখে আসলাম। ওগুলো পরে আর কি মেলে দিব। আর খোলাটা যেহেতু অনেক গরম হয়েছিল, তো আমি দৌড়ে এসে খোলার জালটা একেবারে কমিয়ে দিয়ে গিয়েছিলাম। তো খোলাটা আমি নামিয়েছিলাম মূলত পিঠা বানানোর জন্য। আসলে আমি চিতই পিঠা তেমন একটা ভালো বানাতে পারি না। আসলে যেটা যতটুকু পারি তখন তো সেটা বানিয়ে অবশ্যই বাচ্চাদেরকে খাওয়াই। আর যেটা পারি না সেটা বানানোর জন্য আরকি চেষ্টা করি। পরবর্তীতে দেখা যায় যদি ফেল হয়ে যায় তাহলে তো আর কিছু করার নাই। আসলে পিঠা বানানো, রান্না-বান্না এগুলো কিন্তু একটা আর্ট, আপনারা বলতে পারেন কিনা জানি না। আমি মনে করি যে রান্না-বান্না বা যেকোনো কাজই বলেন না কেন, প্রতিটা কাজের পেছনে যেমন পরিশ্রম আছে, আবার প্রত্যেকটা কাজের মধ্যে একটা আর্টও কিন্তু থাকে। তো রান্না-বান্নাও কিন্তু একটা শিল্প বলতে পারেন। আসলে একেকজনের হাতের রান্না একেক রকম হয়ে থাকে। সবাই কিন্তু সবটা পারে না। যেমন আমি ঝাল জাতীয় খাবার যতটা ভালো করে রান্না করতে পারি, পিঠা কিন্তু ততটা ভালো পারি না। আসলে গোলাটা যে কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি জানি না। তো ভাত যেহেতু দিয়েছি তার সাথে পরিমাণ মতো আরকি ওই গোলাটাও দিয়ে দিয়েছিলাম। তো এই ১ম পিঠাটা না এক্কেবারে এমন নরম আর তুলতুলে হয়েছে, তো আমার দেখে আরকি ভালো লাগতেছিল না। ভাবতেছিলাম যে রাস্তায় যেভাবে খালারা পিঠা বানায় হয়তোবা ঐরকমই হবে পিঠাগুলো, একদম ফুলকো, ফুলকো আর একটু শক্ত, শক্ত হবে। তো আমি ১ম পিঠা বানানোর পর এই যে ২য় পিঠাটাও এই যে বানিয়ে নিয়েছি। তবে পিঠার মধ্যে যে একটা ছিদ্র, ছিদ্র অম অম ভাব থাকে সেটা কিন্তু ঠিকই হয়েছে। তবে না পিঠাগুলো এক্কেবারে নরম হয়েছে আরকি। তা আমি চাইছিলাম যে পিঠাগুলো আরেকটু শক্ত, শক্ত হোক। তো ১ম যে পিঠাটা বানাইছি তো সেটা আমি এই তো এখান থেকে একটু খেয়ে নিতেছি। তো খাওয়ার পর বুঝতে পারবো কেমন হইছে। আসলে এত নরম, তো এটা খাওয়ার পর আমার একটুও ভালো লাগে নাই। তো চিন্তা করলাম যাই হোক কিছু ভাত আবার কিছুটা চালের গুঁড়ি যেহেতু কাই করা ছিল ওটাও দিয়ে দিয়েছি। এখন যদি পিঠাগুলো আমি ফেলে দেই তাহলে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা তো সবকিছু আরকি নষ্ট হবে। যাই হোক কোনমতে যেন খাওয়া যায় ওইভাবে আরকি বানিয়ে নিয়েছি। আর তার সাথে সকালের নাস্তায় আজকে পুলি পিঠা।
তো এই মাটির পাত্রটার মধ্যে আমি পুলি পিঠাগুলো এই যে তুলে নিয়েছি আর কি বড় পাতিলটা থেকে। তো এটা আমি নরমাল ফ্রিজে আর কি এভাবে ঢেকে তারপরে রেখে দিব। তো দেখা যায় জবা যখন ইচ্ছে হবে তখন আর কি জবা বের করে খাবে, যেহেতু মূলত ওর জন্যই পিঠাটা আমাকে বানাতে হয়েছে। আমি কিন্তু সকালে নাস্তা করার পর এই তো চলে আসছি আমার আর কি প্রতিদিনের এই সংসারের কাজগুলো করার জন্য। তো আমি বিছানাটা আগে ভালো করে ঝেড়ে নেব। বিছানাটা ঝেড়ে আজকে চিন্তা করেছি যে জিনিসগুলো আর কি আমি প্রতিদিন আর কি ক্লিন করি না, দেখা যায় সপ্তাহে ১ দিন কি ৩-৪ দিন পর, পর করি। তো সেখানকার কিছু জিনিস আর কি আমি পরিষ্কার করে ফেলবো। আর এই যে আমি বিছানা ঝাড়ার পর আমি কিন্তু বালিশগুলো এভাবে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে ফেলি। না হলে না আমার কাছে আর কি ভালো লাগে না। আমার কাছে মনে হয় ঝাড়ু দিয়ে এ মাথা ও মাথা ২ টা বাড়ি দিলে খুব সুন্দর আর কি ঝাড়া হয়ে যায়। আর আমার কাছে মনে হয় যে বাসি যে বিছানাটা থাকে সেটা আর থাকে না। তো কুসুম ২ টা ২ পাশে রেখে দিব। আর দেখেন আমার বিছানাটা গুছিয়ে নেওয়ার পর আর কি খুব ভালো লাগছিল আমার কাছে। একদম মনে হচ্ছিল যে একদম ঘরটাই মনে হয় গুছানো হয়ে গিয়েছে। আর এদিকে যে আমার কি ছোট্ট আর কি টি টেবিলটা আছে, তো এগুলো যেহেতু প্রতিদিনই বিছানাপত্র ঝাড়া হয়, এগুলো কিন্তু রেগুলার ওইভাবে আমি এই যে সবকিছু বের করে একদম ডিপ ক্লিনের যে একটা বিষয় থাকে, ওটা কিন্তু আমি প্রতিদিন করি না। হয়তো উপর থেকে হালকাভাবে একটু ঝেড়ে তারপর আর কি রেখে দেই। আমার এই মাটির ফুলদানিটার বয়স কিন্তু অনেকদিন হয়ে গিয়েছে। তো এটার অনেকটা রং-চং আর কি উঠে গিয়েছে। তো আসলে আ কুটির শিল্পে আমি একবার ওই যে যখন গিয়েছিলাম তখন আলাপ করেছিলাম যে এগুলো আমি নিয়ে গেলে তারা রং করে দিবে নাকি। তো তারা আর কি বলতেছিল যে আগে জিনিসগুলো তারা দেখবে, এরপর তারা আর কি দাম দর করতে পারবে যে কত হলে তারা রং করে দিতে পারবে। তো আসলে এতগুলো মাটির জিনিস আমি যদি টেনে নিয়ে যাই অনেকগুলোই আর কি হবে। তো আসলে সময়ের অভাবে আমি ওভাবে যেতেও পারছি না বা ঠিকও করতে পারছি না। তো এ কারণে আর কি এভাবে রেখে দিয়েছি। যদি কখনো দেখি যে না সময় পেয়েছি তখন আর কি গিয়ে এগুলোকে আবার একটু তাদের হাতে রং করে আর কি চকচকে করে নিয়ে আসবো। আর এই যে মানি প্লান্ট, তারপরে এই গাছটার নাম কিন্তু আমি জানি না, আসলে ভুলে গিয়েছি। তো এই কচু পাতার গাছটাও আমি একটু পানি স্প্রে করে দিলাম। পাতাগুলোর মধ্যে কিন্তু অনেক ধুলাবালি পড়েছে। যাই হোক, প্রত্যেকটা ফার্নিচারই এখন আমি এক, এক করে ক্লিন করব। আর আমার আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনো পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি জানি না যে আমার আপুরা বা আন্টিরা আপনারা আসলে ভুলে যান কিনা। তো আমি সবসময় কিন্তু একটা লাইকের কথা বলি। আপনারা কমেন্ট যেমন তেমনই করেন, তবে একটা লাইক কিন্তু সত্যিই আমার চ্যানেলের জন্য খুব উপকার হবে। তো যাই হোক, অনেকেই ভিডিও দেখেন, অনেকে আছেন যে কমেন্টও করেন না আবার লাইকও দেন না। তাদের উদ্দেশ্যে বলছি যে একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। তো এদিকে দেখেন আমার মানি প্লান্টের গাছের পাতাগুলোর মধ্যে কি ধুলা পড়েছে। তো আমি একদম উপর থেকে পানিটা খুব ভালো করে স্প্রে করে দিচ্ছি। আর যেহেতু এটা আলমারির উপরে রাখা, তো যেহেতু পানি স্প্রে করছে অবশ্যই আলমারির গায়ে গিয়ে পড়েছে। তো আগে আমি পাতাগুলো ভালো করে ক্লিন করব, এরপর আর কি আলমিরাটা ভালো করে মুছে ফেলবো। আসলে কি, এই যে আমি ভিডিওর শুরুতে ১ম দিকে কিছু কথা বললাম না? তো আমরা যখন কোনো স্বপ্ন দেখি তখন যেকোনো স্বপ্ন দেখতে গেলে তাহলে কিন্তু স্বপ্ন দেখা ভালো। আসলে আমি মনে করি যে স্বপ্ন দেখতে হয় বা স্বপ্ন দেখাও ভালো। স্বপ্ন না দেখলে আপনি সেই জিনিসটাকে আসলে বাস্তবে পরিণত করতে পারবেন না। আবার স্বপ্ন যদি দেখেন তাহলে দেখবেন যে সেখান থেকে অবশ্যই কিছু না কিছু আপনি অর্জন করতে পারবেন। আর সেখানে যদি আবার আপনার ভয় কাজ করে, ভয়কে জয় করার জন্য অবশ্যই সেখানে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আসলে করব কি করব না, হবে কি হবে না, এরকম চিন্তা ভাবনাটা কিন্তু কখনোই করা যাবে না। তো ওই করব কি করব না বা হবে কি হবে না সেটা ভাবতে, ভাবতে অনেক সময় চলে যায়। এই কারণেই কিন্তু ওই যে বললাম যে তুমি যদি সত্যিই কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে তোমার ভয়কে জয় করতেই হবে।
তো ইচ্ছার শক্তিও থাকতে হবে শক্তিশালী, এবং সেটা যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু সবকিছু অর্জন করা সম্ভব। আর তার জন্য করতে হবে কঠোর পরিশ্রম। তো পরিশ্রম তো অবশ্যই সফলতার চাবিকাঠি বয়ে আনে। আমরা এটা সবাই জানি যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যেকোনো কাজে যত পরিশ্রম করতে পারবেন, ততই আপনি সেখান থেকে ভালো কিছু পেতে পারেন। তো এটা কিন্তু আমরা কমবেশি সবাই জানি। তো আসলে যেকোনো কাজ যদি আমরা চিন্তা করি যে, "না, আমি এটা করব, এটা আমাকে করতেই হবে, আমি পারব না কেন? আমাকে পারতেই হবে।" তাহলে কিন্তু সেখানে সবার আগে পরিশ্রমটা থাকতে হবে। তো সেই পরিশ্রমটা যদি করা যায় তাহলে জীবনে আরকি আ সবকিছুই করা সম্ভব হয়। তো এগুলি কিন্তু সফলতার মূল মন্ত্র হয়ে থাকে। তো যাই হোক, আসলে আজকে অনেক রকমের কথা বলে ফেললাম। তো ভিডিও শুরুর কথাগুলোই আরকি আমি একটু, একটু করে আবার আপুদেরকে ভেঙে বললাম। অনেক আপুরা আছে যে আমার ভিডিও দেখে, বা অনেক আপুরাই হয়তোবা আমার ভিডিওগুলো দেখে, দেখে নতুন একটা চ্যানেল খুলেছে, বা অনেকেই চিন্তা করতেছে যে একটা চ্যানেল খুলবে, আসলে সে পারবে কি পারবে না, এমন আরকি চিন্তা ভাবনা করে। তো সে সকল আপুদের উদ্দেশ্যে আরকি আজকের এই কথাগুলো বলা। তো নতুন যে সকল আপুরা আমাকে দেখে চ্যানেল খুলেছেন তাদেরকে সবসময় আমার মন থেকে অনেক, অনেক শুভকামনা জানাচ্ছি। তবে সে সকল আপুদেরকে বলব যে প্লিজ আপনারা শুরুতেই এতটা হতাশা হবেন না যে চ্যানেল খুলেছি কেন ভিউ হচ্ছে না, বা কেন চ্যানেলটা গ্রো হচ্ছে না, কেন আমি তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পাচ্ছি না। এটা কখনো চিন্তা করা যাবে না। আপনি বিসমিল্লাহ বলে একটা কাজে হাত দিয়েছেন, সেখানে আপনার পরিশ্রম আর ধৈর্য অবশ্যই থাকতে হবে। যেকোনো কাজের মধ্যে যদি ধৈর্য আর পরিশ্রম এই ২ টা জিনিস যদি না থাকে, তাহলে কিন্তু সেই কাজে কখনো সফলতা আসে না। আমি দেখেছি যে সকল আপুরা চ্যানেল খুলেছেন, তারা অনেকেই হয়তোবা আগে কাজ করেছেন, তারপরে আবার নতুন করে কাজ শুরু করেছেন। তো সে সকল আপুদেরকে বলব যে যদি এই জায়গাটাকে ভালোবেসে থাকেন, বা আপনার যদি মনে হয় যে আমি বিনা টাকায় পরিশ্রম করব, আমি এখান থেকে কোনো পারিশ্রমিক নিব না, শুধু ভালোবাসার জায়গা থেকে কাজ করব, তাদেরকে বলব অবশ্যই একদম মন থেকে ভালোবাসা রেখে তারপরে এই জায়গাটাতে কাজ করতে হবে। তবে সেখানে কিন্তু কোনো বেতনের আশা করা যাবে না। তো যদি বেতনের আশা করেন তাহলে দেখা যাবে আপনি হতাশায় ভুগবেন, আপনার মন খারাপ হবে, আপনি দেখা যায় আম একটু হলেও আপনার মনটা ভেঙে যাবে। তখন একটা পর্যায়ে গিয়ে বলবেন যে আমি এত, এত পরিশ্রম করছি, অথচ এখান থেকে আমি কোনো বেনিফিট পাচ্ছি না, বা আমাকে দেয়া হচ্ছে না। তো আপনি পরিশ্রম যদি একটানা করতে থাকেন তবে ইনশাআল্লাহ কখনো না কখনো আপনি এখান থেকে অবশ্যই কিছু না কিছু পাবেন। এটা একেবারে সত্যি একটা কথা। তো যে সকল আপুদের ধৈর্য আছে আমার মতো, তো সে সকল আপুদেরকে বলব যে অবশ্যই আ চ্যানেল যারা খুলেছেন অবশ্যই ধৈর্য সহকারে কাজ করবেন এবং কাজ করে যাবেন। এই যে টেলিফোনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার রান্নাঘরের পাশেই। তো এটা এত তেলকাষ্টে হয়, এত বিরক্ত লাগে আমার কাছে। তো এটাকেও ভালো করে একটু মুছে একদম চকচকে ঝকঝকে করে ফেললাম। আর শিমুল আপুর ওয়ালমেট গুলো আরকি, যেগুলো আমি এনেছিলাম যে বিশেষ করে এগুলোর উপরে খাবার সার্ভ করব। তো আসলে আমার না ওইভাবে ইচ্ছে করতেছিল না। একদিন আরকি ছোট মেয়ে না বড় মেয়ে যেন গরম কি যেন এটার উপরে রাখতে গিয়ে এটার উপরের কিছুটা অংশ আরকি উঠে গিয়েছে ওইটার তাপে। এরপর এগুলো আর আমি ব্যবহার করি নাই। আমার ইচ্ছাই ছিল যে এগুলো আমি দেয়ালে আরকি টানিয়ে দিব। তো যেই কথা সেই কাজ। তো যাই হোক, এটা দেয়ালে টানিয়ে দেওয়ার পর না দেখতে বেশ ভালোই লাগছিল। আর ওই কাজগুলো আমি অফ ক্যামেরাতেই আরকি করে নিয়েছিলাম। আমি কিন্তু কথা বলতে, বলতে এদিক থেকে আমার এই যে ডিমের কেসটা ফাঁকা হয়ে গিয়েছে। তো এটা আমি আরকি ধুয়ে নিলাম। আর ছোট্ট মিনি অ্যাকোরিয়ামের এই যে মাছের পানিগুলো নোংরা হয়েছে, তো এগুলো এখন আমি পরিষ্কার করে ফেলবো। আমি গতকালকে ভিডিও দিতে পারি নাই। সরি, তার আগের দিন আরকি ভিডিও দেই নাই। তো গতকালকে ভিডিওতে দেখলাম আমার কিছু ভালোবাসার আপুরা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলেন। আবার আমার ভালোবাসার আপুরা অনেকে কমেন্টও করেছেন যে আমার চ্যানেলে এসে অনেকেই বারবার ঘুরে গিয়েছেন যে আমি নতুন ভিডিও দিয়েছি কিনা।
আসলে যে আমার এত আরকি ভালো লাগছিল কমেন্টসগুলো পাওয়ার পর যে যাই হোক এই জায়গাটাতে কাজ করতে এসে আমার নিজেকে আমি নিজে একটু ভালো রাখতে গিয়ে যে আমি যে কারো কাছে ভালো লাগার পাত্রী হতে পেরেছি এটাই বা কম কিসে। তো যাই হোক আমি কিন্তু সেই সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে না বিশেষ সম্ভবত এস ইসলাম আইডি থেকে হয়তোবা আপু কমেন্ট করেছিল আ যে আপু নাকি আমার ঘরের জিনিসপত্র দেখে আরকি আপু সেম জিনিসগুলো আরকি কিনে নিয়েছে। তো এই কমেন্টটা পড়ে আমি সত্যি খুব মজা পেয়েছি। আবার আমার ভালোও আরকি লেগেছে। তো আসলে অনেকেই আছে যে আমার কাছে একটা জিনিস আছে, সেম জিনিসটা তার কাছে কেন থাকতে হবে বা কেন থাকবে? তো আমার মধ্যে এই জিনিসটা খারাপ লাগা কাজ করে না। কারণ আমি এটা অন্তত বুঝি। জিনিসের মতো জিনিস তো আর বাংলাদেশে একটা তৈরি হয় না। তো দেখা যায় একটা জিনিস কিন্তু যখন একটা প্রোডাক্ট মানুষ তৈরি করে তখন কিন্তু দেখা যায় হাজারে হাজার তৈরি করে। তো সেই জিনিসটা আমার ঘরে থাকবে বা অন্যের ঘরে থাকতে পারবে না সেম জিনিস। তো এটা কেমন কথা? তো এই কারণেই কিন্তু এই সেটটা ভালো লাগে। তো যাই হোক, আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার অনেক জিনিসই নাকি তুমি সেম টু সেম জিনিস তুমি কিনে নিয়েছো। তো এভাবে কিন্তু সংসার সাজাতে হয়। তোমার জন্য দোয়া রইলো। আমার প্রতিটা আপুর জন্যই সবসময় মন থেকে দোয়া থাকবে বা দোয়া রাখি আমি। তো এদিক থেকে আজকের ভিডিওটা কিন্তু আমার অনেকটা লং হয়ে গিয়েছে। আসলে সকাল থেকে যে কাজ করেছি ক্যামেরাটা কিন্তু আর অফ করি নাই। একদম ক্যামেরাটা অন রেখে কিন্তু একটার পর একটা কাজ আমি করেই যাচ্ছি। আমি চাইলে পারতাম এখান থেকে অনেক ভিডিওর ক্লিপগুলো কেটে দিতে। তো আমি ইচ্ছে করে আরকি কাটি নাই। আসলে সকালে নাস্তা খাওয়ার পর থেকে আমি কি কাজ করেছি তো সেটা কিন্তু A to Z আজ আপনাদের সাথে শেয়ার করেছি। তো এর মধ্যে আমি ঘরটা মুছে গোসল করে নিয়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে শেয়ার করলাম। ঘরটা যেহেতু হাত দিয়ে মুছে নিয়েছি অনেকটা সময়ও লেগেছে, আবার গোসল করেছি। তো সবকিছু মিলিয়ে অনেকটা সময় কিন্তু পার হয়ে গিয়েছে। এখন পাপোশগুলো আমি এই তো জায়গা মতো বিছিয়ে দিব। আর আজকে কিন্তু আমি আমার বড় মেয়ের পছন্দের রান্নাগুলো করব। আসলে অনেকদিন যাবৎ জবা আরকি বারবার বলতেছিল যে, "আম্মু একটু আরকি ফ্রাইড রাইস রান্না করো।" তো দেখা যায় অনেক মাস হয়ে গেল। আজ, কাল, পরশু এমন করতে না আর মেয়েটাকে আমি রান্নাই করে দিচ্ছিলাম না। আসলে এই ধরনের রান্নাগুলো করতে গেলে আমার কেন যেন খুব অলসতা কাজ করে। তো আজকে ভাবলাম যাই হোক মেয়েটাকে রান্না করেই দেই। তো এখানে আমি চিকেনটা সবকিছু দিয়ে আগেই মেরিনেট করে রেখেছিলাম। তো একটু মরিচের গুঁড়া আরকি কালো গোলমরিচের গুঁড়া আর আদা রসুন বাটা সবকিছু দিয়ে মেরিনেট করে লবণ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি অফ ক্যামেরাতে আরকি সব কাটাকাটি করে রেডি করে রেখেছিলাম। আবার কিছু ফ্রোজেন করা সবজিও নামিয়ে রেখেছি। তো এরপর কিন্তু ঘর-দুয়ার গুছিয়ে নিয়েছি যেহেতু ছোট দিন। তো ফ্রাইড রাইসটা আসলে গরম খেতে যেহেতু ভালো লাগবে। এই কারণে আমি একেবারে ঘরের সমস্ত কাজ শেষ করে গোসল করে এরপর কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। তো যাই হোক রান্না করি আর কিছু কথা বলি। আসলে এই পৃথিবীতে আমরা মানুষ আর মানুষের মধ্যে নাই। আমরা মানুষের কাতারে পড়ি কিনা আমরা সেটাও জানি না। আসলে না অনেক কথা বলতে ইচ্ছে করে। তবে যে কথাগুলো বললে দেখা যায় YouTube মানে না বা মানবে না, সেখানে একটা সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ আগে না আমি না বুঝে শুনে অনেক কথাই হয়তোবা বলে ফেলতাম। আর YouTube থেকে সেটার জন্য আমি পানিশমেন্টও খেয়েছি। তো যাই হোক আসলে পানিশমেন্ট না খেলে তো শিক্ষা হতো না। তো যেকোনো কাজের ক্ষেত্রে শিক্ষারও প্রয়োজন আছে। তো ওই যে বলে না যে আসলে যেখানে যত ভুল সেখান থেকে আবার নতুন করে কিছু শিক্ষা গ্রহণ করা। তো ভুল না হলে নতুন করে শিখবো কিভাবে বলেন? তো এই তো আমি এদিক থেকে ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে যে YouTube এ ঢুকলেই ভিডিও দেখবো কি আপুদের আসলে এই যে ওসমান হাদি ভাইয়ের যে মৃত্যুটা, এই মৃত্যুটা সারা বাংলাদেশের মানুষকে এমনভাবে কাঁদিয়েছে, সবাইকে কাঁদিয়েছে বলব না। কিছু মানুষ তো আরকি হাসির রোলও বসিয়ে দিয়েছে। আসলে পৃথিবীর মানুষগুলো যেন কেমন হয়ে গিয়েছে, এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নাই। আসলে একটা মানুষ আরেকটা মানুষকে কিভাবে দুনিয়া থেকে নাই করে দিতে পারে, সেগুলো যখন ভাবি তখন কিন্তু সত্যিই অনেক খারাপ লাগা কাজ করে।
শুধু একটা কথাই বারবার মনে পড়ছে যে এই যে ভাইটা মারা গেল, তার সন্তান বা তার স্ত্রীর এখন কি একটা অবস্থা হবে বলেন তো? এই সন্তানটা সে তার বাবার চেহারাটা কেমন সেটাও সে বলতে পারবে না, বা বাবার যে আদর, ভালোবাসা, স্নেহ এগুলো থেকে কিন্তু এই সন্তানটা বঞ্চিত হলো। আর বোনটা কিন্তু তার স্বামীর সবকিছু থেকেই বঞ্চিত হলো। তো মা, ছেলে দুজনেই কিন্তু সবকিছু থেকে বঞ্চিত হয়েছে। আসলে হয়তোবা আমরা ২-১ দিন তার কথা মনে করব, মন খারাপ করব। তো কিছুদিন পর হয়তোবা আমরা সবকিছু ভুলে যাব। আবার নতুন করে একটা ইস্যু তৈরি হবে। আবার সেটাকে নিয়ে সমালোচনার ঝড় হবে। এটাই হচ্ছে বাংলাদেশ। তো আসলে দোয়া করা ছাড়া কিছুই করার নাই। তো ভাইটা যেখানে থাক, যে অবস্থায় থাক, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামটাই দান করেন। আমার কিন্তু ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে আর আমি এখানে একটু চিকেনও রান্না করে নিয়েছি। তো আজকের মতো আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভাইটার জন্য দোয়া রাখবেন। তার সাথে আমি বাংলাদেশের প্রতিটা ভাই-বোনের জন্য মন থেকে অনেক, অনেক দোয়া রাখি সবসময়। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।